গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম লাচুং। এখন বাজছে 5:30। তো একটা তোমাদের অপরূপ দৃশ্য দেখাই, দেখো ওপরে সব পাহাড়গুলোতে বরফ জমে গেছে। এখানে এখন মাইনাসে চলছে, কত হয়েছে জানি না। তো সূর্য উঠছে, সামনের পাহাড়টাতে কি সুন্দর পড়েছে দেখো, এইখানটা করে সূর্যের আলোটা। জীবন সার্থক হয়ে গেল। এটা কাঞ্চনজঙ্ঘায় দেখা যায় মেনলি, কিন্তু এটা আমরা সামনাসামনি দেখছি, সামনের পাহাড়টাতেই বরফ পড়েছে। তো এখানে দাদা বাইকের ওয়ার্ম আপ করছে নিচে, আমাদেরগুলো এবার যাব ওয়ার্ম আপ করতে। তো বন্ধুরা আমরা এবার বেরোচ্ছি। এটা যাওয়ার আগে একটা জিনিস দেখি, এই দেখো। হ্যাঁ বরফ হয়ে গেছে, না সব বরফ, এই যে সব গাড়ির ওপরে বরফ জমে গেছে। এখানে এখন -2-3 ডিগ্রি সেলসিয়াস চলছে। পুরো পুরো গাড়িটাতে বরফ জমে গেছে, এগুলো সব বরফ, এগুলো এই যে উঠছে না, সব বরফ জমে গেছে। গাড়িটা এবার স্টার্ট নেবে কি সেইটি এখন বড় কথা। দাদা এখানে হাওয়া চেক করছে। আর সামনের দৃশ্যটা একবার দেখো, পুরো এইগুলো বরফ ছিল না, কিন্তু এখন বরফ হয়ে গেছে, মানে বরফ জমে গেছে পুরো চারিদিকটায়। এইদিকেও স্নোফল হালকা হয়েছে। ও প্রচুর ঠান্ডা এখানে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো আমরাই বেরোচ্ছি, এই গাড়ি ছাড়লাম। দেখতেই পেলে এখানে কি অবস্থা চারদিকে, আর খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আর আজকে খুব ভালো ওয়েদার, খুব ঘোরার মতন ওয়েদার একদম। কালকে আমরা হোটেলে ঝালমাল করে সব শুকিয়েছি, জামা কাপড় ভিজে গিয়েছিল, বুটটাতে পুরোই ভিজে গিয়েছিল। তোমরা আগের ব্লগে হয়তো দেখে থাকলে বুটে বরফ জমে গেছে। কালকে আর কাটা ভালো যাওয়া হলো না ব্ল্যাক আইসের জন্য। রাস্তায় ব্ল্যাক আইস থাকলে প্রচুর বিপজ্জনক, মানে চাকা স্লিপ করবে, ওই জন্য ওই রিস্ক নিলাম না। তো আমরা এখন এন্ট্রি করতে দাঁড়িয়েছি, ওখানে মানে এন্ট্রি হবে 0 পয়েন্টে যাওয়ার। তারপর আমরা 0 পয়েন্টে যাব, এসে আমরা গ্যাংটক বেরিয়ে যাব। প্রায় 230 কিলোমিটার মতন রাস্তা। আমাদের এন্ট্রি হয়ে গেছে, আমাদের নাম্বার হয়েছে 42-43-44। এবার আমরা যাচ্ছি। এবার কিছুটা খারাপ রাস্তা আছে, ভালো আছে খারাপ রাস্তা। চলো আজকে আমাদের একটু নিচু, আজকে আমাদের বেরোনোর কথা ছিল 5:30-6টায়, সেখানে হয়ে গেছে আমাদের 7টা। তাই সবাই মিলে একসঙ্গে বেরোতে গেলে একটু অতিরিক্ত দেরি হবেই, সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে হবে না।
আছে অফরোডটা দেখো ভাই, স্বপ্নটা ছিল এখানে মনে হচ্ছে। সামনে কত জল দেখো, বাবরি বাবরি কত হারে জল। সাইলেন্সারের মুখ পর্যন্ত তোমরা দেখেই তোমরা দেখবে, সাইলেন্সারের মুখ পর্যন্ত জল ছিল। আমফান 18 কিলোমিটার, এখন 18 কিলোমিটার উঠতে হবে, তবে আমফান গাড়ি আসবে। তো এইখানে অগ্রতা দেখো লাফিনের মতনই সেম, কিন্তু এর থেকে একটু কম খতরনাক। মানে ওইখানে যা রাস্তাটা কিন্তু অগ্রত অগ্রত, সব জায়গায় ভিডিওতে তুলে ধরতে পারিনি, কারণ ওই রাস্তাতে 1 সেন্টিমিটার আগে 1 সেন্টিমিটার খাওয়া তো একদম সাকসেস। এই জন্য আমি ভিডিও বন্ধ করে গেছিলাম বেশিরভাগ জায়গাতেই, যেগুলো তোমাদের দেখাতে পেরেছি তার থেকেও অনেক খারাপ রাস্তা ছিল। এখানে ঘুরে আসার পর এগুলো কিছু মনেই হচ্ছে না। ঠান্ডা তো কি বিউটিফুল দৃশ্য হয়েছে। আমরা এই বড়তে পাহাড়ের দিকে এগোচ্ছি, পাহাড়ের আঙুলগুলো কিছু আর নেই। দিকে উঠছি আমরা, রাত্রে হাতগুলো খুব জমে গেছে, আমরা হাত নামাতে পারছি না। চিড়িয়াখানা 17 কিলোমিটার বাকি। তো এইখানে দাঁড়িয়েছি, সব চারিদিকে দেখতে পাচ্ছ বরফে ঢাকা, এই যে প্রচুর বরফ আর প্রচুর ঠান্ডা। যেখানে দাঁড়িয়েছিলাম তাতে একটুখানি এগিয়ে এসে দৃশ্যটা দেখা যাচ্ছে। এবার বরফ সব মাথা থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কিনতেছে বলে আমরা আরও ওপরে যাব। তো এই রাস্তাটা ব্ল্যাক আইস থাকতে পারে, আস্তে আস্তে যেতে হবে। এই যে রাস্তা পুরো জমে আছে, ভাস্কররা একটু এগিয়ে গেছে। আমরা দাঁড়িয়েছিলাম কারণ আর একটা করে গ্লাভস করতে হলো, প্রচুর ঠান্ডা লাগছে, হাতে ডবল গ্লাভস আছে, একটা ইনার টাইপের
একটা উলের মোজা হাতের, তার উপর গ্লাভস করেছি। সব ঝরে ঝরে সব পড়ছে বরফ থেকে, দেখো তখন রাস্তা। সারা রাত পুরো স্নোফল হয়েছিল, যে রাস্তায় বরফ পড়ে আছে। টান মাথাগুলো একটু দেখেই যেতে হবে, কারণ চাপা স্লিপ মারতে পারে। এই যে বরফ রাস্তার উপরে আছে। অপরূপ দৃশ্য। কি অবস্থায় বাইকগুলো রেখেছি দেখো, পুরো বরফে ভর্তি। ওপরে প্রচুর বরফ পড়ছে, সেই জন্যে গাড়ি যেতে দিচ্ছে না। তোমাদের রাস্তার অবস্থাটা আবার দেখাই। এই দেখো ব্ল্যাক আইসে পুরো ভর্তি গোটা রাস্তা, বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা এইখানেই আছি, 10 কিলোমিটার নিচে। এখানে সবাই আগে আমাদের গেছে। প্রচুর বরফ, প্রায় 13,000 ফুট ওপরে আমরা আছি। পুরোটা ব্ল্যাক আইসে ভর্তি। একটু বেলা পড়লে মনে হচ্ছে এখান থেকে একটু যাওয়া যাবে, কিন্তু আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে বেরোতে হবে। ওই জন্য আমরা বেরিয়ে যাব একটুখানি এখানে থাকার পর। দেখতেই পাচ্ছ কত বরফ। প্রদীপ, কেমন লাগছে বল? সেই লেভেল, মানে এত ঠান্ডা লাগছে কি বলবো। ঠান্ডা, কিন্তু এখানে কিন্তু দেখ একটা জিনিস, হাতে কিন্তু গ্লাভস না পরলেও কিন্তু কিছু ব্যাপার নেই। এটা ঠিক। দেখো বন্ধুরা, এর হাতেও কোনো গ্লাভস নেই, আর আমিও ফোন ধরে আছি, আমার হাতেও কোনো গ্লাভস নেই, তাও কিন্তু এখানে তেমন ঠান্ডা লাগছে না। হ্যাঁ, টিঙ্কুরা কোথায় গেল? এইখানে দেখো বন্ধুরা, সব এখানে ছোলা, ডিম সেদ্ধ, বিয়ার, মদ সব বিক্রি হচ্ছে। এইদিকে সমস্ত জায়গায় সব বিক্রি হচ্ছে। কত বরফ দেখো চারিদিকে, কোথায় চলে এসেছি দেখো বন্ধুরা। হ্যাঁ, প্রদীপ বলছে এগুলো ইউরিয়া। হ্যাঁ, দেখো আমাদের সঙ্গে এসেছে মধ্যবাসিস, কি অবস্থা দেখো। ওই দেখো গামছা পরে ওকে বরফ দিয়ে সবাই মারছে। বন্ধুরা, আমরা এই নিচের দিকে নামলাম, এই উপরে ছিলাম। এই দেখো, একে বলে বাঙালি। আমরা এই নিচের দিকে এসেছি, দেখো কি অবস্থা। দেখো পুরো চারিদিকে বরফে বরফ, আর জুতোগুলো পুরো বরফে ঢাকা পড়ে গেছে। এই দেখো, এই দেখো, দেখেছো তোমার দেখেছো কি অবস্থা। এই জিনিসটা এত মানে আগে তো টিভিতেই দেখেছি, এই প্রথম হাতে নিলাম। এখানে পুরো বরফ,
জলের ফোঁটা জমে জমে এটা হয়েছে ক্রিস্টাল বরফ দেখো। তো আমরা এখন ইয়ামথাম ভ্যালি যাওয়ার চেষ্টা করব। সামনে একটুখানি ব্ল্যাক আইস আছে, তারপর দেখলাম যে রাস্তাটা প্রায় পরিষ্কার, তো সেখান পর্যন্তই যাওয়ার চেষ্টা করব। গাড়ির হাওয়াগুলো একটু কমিয়ে নিয়েছি, আমাদের কাছে হাওয়া ভরা কিট আছে সেই জন্য আমরা একটু হাওয়াগুলো কমিয়ে নিয়েছি যাতে গ্রিপটা ভালো পাই। আর সত্যি গ্রিপটা ভালোই পাচ্ছি মোটামুটি, জানি না কি হবে, গ্রিপ ভালোই পাচ্ছি। সামনের ভিউটা দেখো গাইজ, কি অবস্থা চারিদিকে, আর আমরা তার মধ্যিখান দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি। সকালবেলা এইসব রাস্তাতে ব্ল্যাক আইস ছিল যখন এসেছিলাম আমরা, এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ওপর ছিলাম। তারপরে এই গাড়িগুলো গিয়ে গিয়ে ব্ল্যাক আইসটা ভেঙে দিয়েছে, সেই জন্য এখন আর অতটা ব্ল্যাক আইস নেই। তবু আমি হাওয়ার প্রেশার কমিয়ে নিয়েছি মোটামুটি 4-5 মতন। সামনের দৃশ্যটা দেখো গাইস, এখান দিয়ে আমরা উঠছি। আমরা সবাই আস্তে আস্তেই যাচ্ছি, ব্ল্যাক আইস থাকতে পারে রাস্তায়। হাওয়াটা কমিয়ে নিতে অনেক সুবিধা হয়েছে, এক ফোঁটা স্কিড করছে না চাকাটা। আর চারিদিকে দেখো, চারিদিকে বরফ, মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। তোমাদেরকে একটা কথা শেয়ার করে রাখি, তোমরা যখনই এরকম অফরোড বা মনে করো অফরোডের থেকেও যখন বরফে যখন গাড়ি চালাবে, যদি মনে করো ব্ল্যাক আইসও থাকে বা যাই থাকুক, হাওয়াটাকে মিনিমাম 4 থেকে 5 পয়েন্ট মতন কমিয়ে নেবে, তাহলে দেখবে স্কিড করবে না। আমি এখন যেখানে যাচ্ছি মানে যেমন করে যাচ্ছি, এই যে বরফের ওপর দিয়ে চলে গেলেও আমার স্কিড করছে না, কোনো ব্যাপার না, অটোমেটিক চলে যাচ্ছি। কিন্তু যদি ফুল বরফ থাকে, এই সামনে যেমন মনে করো ব্ল্যাক আইস আছে, দেখো একদম পুরো একদম আমরা চলে যাব, কোনো ব্যাপার না, এর ওপর দিয়ে চলে গেলেও কোনো ব্যাপার না। সুতরাং একটু হাওয়াটা 3-4 পয়েন্ট কমিয়ে রাখবে। সামনের দিকে রাস্তাতে প্রচুর ব্ল্যাক আইস, ওই জন্যে সব জাম লেগে আছে, একটু বরফটা গললে তারপর যাওয়ার ইচ্ছা আছে। সব গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পরপর। এখান থেকে আর 2-3 কিলোমিটার গেলেই ইয়ামথাম ভ্যালি। আমরা দাঁড়িয়ে আছি, এই যে এখানে ভাস্করের গাড়ি, এই আমার গাড়ি, আর প্রদীপ, এটা প্রদীপের গাড়ি। তো আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি, চারিদিকে বরফ, গাছে পুরো গাছপালা সমস্ত জায়গায় পুরো বরফ, শুধু রাস্তাটাই শুধু আছে যাওয়ার মতন। এখানে ভাস্কর একটু হাওয়াটা কমাচ্ছে, কারণ হাওয়া না কমালে এই রাস্তায় যাওয়া যাবে না, স্কিড করবেই ব্ল্যাক আইসে, হাওয়া কমালে 1 ফোঁটা স্কিড করবে না। আমরা ইয়ামথাম ভ্যালিতে চলে এসেছি, যেটা 12,000 ফুট ওপরে। রাস্তাতে এত গাছ থেকে বরফ পড়ছিল, মানে যদি ফোনের ওপর পড়ে যেত খারাপ হয়ে যেত, ওই জন্যে ভিডিওটা করিনি। তো এখন আমরা আছি ইয়ামথাম ভ্যালিতে, দেখো বিউটিটা দেখো শুধু। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. 0 পয়েন্ট যাওয়ার কথা ছিল, কিন্তু 0 পয়েন্ট যেতে পারবো না, কারণ উপরে আরও ব্ল্যাক আইস আছে, তো যাওয়াটা সেফটি হবে না। আর আমাদের গ্যাংটকেও ফিরতে হবে আজকে। এখন বাজছে প্রায় 11টা,
এরপর যাব গিয়ে 120 কিলোমিটার গ্যাংটকের রাস্তা ধরবো, মানে এইখান থেকে হোটেল যাব, হোটেল থেকে 120 কিলোমিটার রাস্তা ওটা ধরবো। তো এখন আমরা আছি ইয়ামথাম ভ্যালিতে। তো বন্ধুরা, ইয়ামথাম ভ্যালি একটা মার্কেট, এই সামনেই মার্কেট আছে, মার্কেটে এসেছি, একটু মোমো খাবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এইখানে যা গাছ থেকে যা বরফ পড়ছে ওই জন্যে মানে মোবাইলটা লাগালাম না। তো যখন এবার বরফের শেষ হবে জায়গা, তখন একবারে তোমাদের সাথে কথা হবে। দেখে নাও কি অপরূপ দৃশ্য, মাঝখানে যদি কোথাও দাঁড়াই সেখানে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এবার বেরোচ্ছি এখান থেকে। স্নো হালকা হালকা পড়ছিল, রাস্তার বরফ মোটামুটি গলে গেছে, এখনো জানি না সামনেটা কি হবে। খুব ভালো দৃশ্য দেখলাম, মানে খুব ভালো সিনারি এখানে। মানে এতদিন যে কোনো টিভিতে দেখে এসেছি, ইউটিউবে দেখে এসেছি, আজকে নিজের চোখে দেখে সবচেয়ে বেশি আমার ভালো লাগছে। নেক্সট কোনো দিন যদি সুযোগ হয় আবার আসবো কোনো না কোনো দিন। 125 নিয়ে যে এতটা উপরে আসতে পারবো কোনো দিন ভাবিনি। সামনে একটা ওয়াটার ক্রসিং, এটা তাগড়া ওয়াটার ক্রসিং আছে রে। এইখানে সত্যি কথা বলতে মানে বেশি ঠান্ডা কিন্তু ফিল হচ্ছে না, কারণ চারিদিকে বরফ, অতটা হাওয়া নেই। হাওয়া দিলে তবে এখানে ঠান্ডা হবে, কিন্তু এখন অতটা ঠান্ডা লাগছে না। গ্লাভস পরে যখন আসছিলাম নিচে থেকে প্রচুর ঠান্ডা লাগছিল, মানে হাত অবশ হয়ে যাচ্ছিলো, এরকম ব্যাপার। কিন্তু এখানে সেরকম কিছু ব্যাপারই নয়। এখানে এখন ব্ল্যাক আইসটা নেই রাস্তায় তেমন, কিন্তু রাস্তাটা স্লিপারি, ওই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো ওপর থেকে প্রচুর বরফ পড়ছে, আমার ক্যামেরাটা ভিজে যেতে পারে, সেই জন্যে আমার দেখা হচ্ছে একটু পর, যদি সুযোগ হয় কোনো জায়গায় ভাস্কর রাসুকে একটু দাঁড়াই। দেখতে দেখতে অনেকটা নিচে চলে এসেছি। ওখানে এত মানে গাছ থেকে বরফ পড়ছিল, মানে যত বেলা হচ্ছে গাছের বরফগুলো গলে যাচ্ছে, গাছের পাতা যেগুলো জমে থাকছে, ওই জন্যে মানে কন্টিনিউ করতে পারছিলাম না। তো আবার
ভিডিওটা চালু করলাম অনেকটা নিচে এসে। আমরা বরফের দেশ থেকে অনেকটা নিচে নেমে চলে এসেছি। তো হোটেলের 8-9 কিলোমিটার বাকি। রাস্তা পরিষ্কার, ওয়েদার পরিষ্কার। এবার পাহাড়ের ওয়েদার কিছু বলা যায় না, কখন কি হবে। হঠাৎ করে মেঘ করে বৃষ্টি চলে আসতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারা যায় হোটেলে পৌঁছানোর। হোটেলে পৌঁছে খেয়ে দিয়েই বেরিয়ে চলে যাব, কোনো রেস্ট নেবো না, কিছু নেবো না। ব্যাগ প্যাক করাই আছে, শুধু নেবো আর বেরিয়ে যাব। দিয়ে আমরা গ্যাংটকে যাব। তো যে দৃশ্যটা দেখলাম, ওই দৃশ্যটা মনে হয় সারা জীবন আমার মনে থেকে যাবে। এতটাই মানে মনোমুগ্ধকর দৃশ্য। হাওয়া চলছে, হেলমেটের ভাইজার নামানো যাচ্ছে না, কারণ ফগ জমে যাচ্ছে ওই জন্যে। তো আমরা প্রায় চলেই এসেছি হোটেলের কাছে। গিয়ে গাড়ির চাকাতে হাওয়া দিতে হবে হালকা করে। গাড়ির চাকা হাওয়াটা কম ছিল বলে মানে ওখানে ব্ল্যাক আইসে কোনো রকম স্লিপ করেনি। দেখতে পাচ্ছি কিছু কিছু গাড়ি স্লিপ করে যাচ্ছে, কিন্তু আমাদের 3টে গাড়ি কোনো রকমভাবে স্লিপ করেনি। বাবারে অবরোডটা দেখো, পুরো লাচানের মতন। আর 4 ঘন্টার রাস্তা প্লাস হচ্ছে 1 ঘন্টার রেস্ট, 5 ঘন্টা লাগবে টোটাল। আমরা চলে এসেছি প্রায় বলতে গেলে। আমরা সে কোথায় উঠেছিলাম, ওর ওপরে, ওই পাহাড়ের ওপরে। এখন আমরা কত নিচে নেমে গেছি। ওপরে ওয়েদারটাও খারাপ হচ্ছে দেখতে পাচ্ছি, ওপরে মেঘ করেছে। ওই আমরা তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাব। হয়তো হোটেলে গিয়ে কোনো ব্লগ করব না, এখনও আমার গাড়িতে 4.5 লিটার মতন তেল আছে। এখনও বাড়ি থেকে টোটাল আমরা পথ অতিক্রম করলাম 1088 কিলোমিটার। তো আমরা হোটেলে চলে এসেছি, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তো চলো একবারে বেরোনোর পর তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এখন আর সময় নেই, তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলের যে মালিক, সেই দাদার সাথে আমরা কথা বলবো। তোমাদেরকে অ্যাড্রেসটাও দিয়ে দেবো, দাদার থেকে শুনে নাও। दादा आपका होटल का नाम और एड्रेस बता दीजिए। लाचुंग में, लाचुंग नॉर्थ सिक्किम में हमारा होटल। आपका पर पर्सन हमें 1000 स्टार्ट है विद 3 मील्स। हमारा होटल का नंबर है 9647771899। और एक बार बोल दीजिए। 9647771899। आपका होटल का नाम बता। आपका होटल जगतुम, आप लोग इंस्टा में भी फॉलो कर सकते हैं, होटल जगतुम के साथ है हमारा होटल जगतुम में। तो শুনে নিলে লাচুংয়ে এলে এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, দাদা ফোন নাম্বারও দিয়ে দিল। তো চলো আমরা এবার রেডি হয়ে বেরোই। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগে। তো আমরা এবার বেরোচ্ছি।
লাচুংকে গুড বাই বলে গ্যাংটকের দিকে এবার আমরা নামবো। এখনও তেল আছে যা মাঙ্গানে চুংথাং পর্যন্ত চলে যাবে, আরও বেশি যাবে, কিন্তু আমরা চুংথাংয়ে গিয়ে বা যেখানেই পেট্রোল পাম্প পাবো সেখানে গিয়ে ফুল ট্যাঙ্ক করিয়ে নেব, রিস্ক নেবো না। তো চলো যাওয়া যাক। আমরা ছিলাম সেই উপরে, এখন আমরা যাচ্ছি নিচের দিকে। সামনে সব বাইকগুলো যাচ্ছে আর আমি পিছনে আছি। এই যে কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে। ভাবলে অবাক লাগে যে আজকে -5-6 ডিগ্রিতে আমরা ছিলাম, আর আগামী 2-3 দিনের মধ্যে আমরা +38°C মধ্যে থাকবো। বাড়িতে গিয়ে কি হবে সেইটাই। তো এই লাচুং সিটি আমরা ক্রস করছি। নিচেতে মেন লাচুং সিটি, মানে এখানে সিটি বলা যাবে না, ঠিক এগুলো গ্রামের মতন। এদের হচ্ছে মেন মার্কেট হচ্ছে গ্যাংটক, যেখানে আমরা এখন যাচ্ছি। আমরা ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছি। দূরে দেখতে পাচ্ছি মেঘ করেছে, জানি না কি হবে। পাহাড়ের ওয়েদার তো যখন তখন চেঞ্জ হয়ে যায়। আমাদের 5টা বাইক পুরো লাইন দিয়ে যাচ্ছে একবারে। এখানে লেখা আছে ভিজিট এগেন। অবশ্যই আসবো, আবার আসবো কোনো না কোনো সময়। সামনে কি বিভৎস মেঘ দেখো। চুংথাং আর 14 কিলোমিটার মতন বাকি আছে, 13 কিলোমিটার।
দেখো বন্ধুরা, পাহাড়ি ওয়েদার কাকে বলে। একটু আগে মেঘ করেছিল, ভেবেছিলাম যে এক্ষুনি বৃষ্টি আসবে, 1 ফোঁটা পড়ছিল, কিন্তু ঠিক 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পরেই আর বৃষ্টি নেই। কার্ভগুলো শুধু একবার দেখো। চুংথাং আর 7 কিলোমিটার। লোহার ব্রিজ। এবার আমরা ক্রমশ সমতলের দিকে যাচ্ছি। সমতল নয়, গ্যাংটকও মানে পাহাড়ের ওপরে, কিন্তু অতটা অ্যালটিটিউড নয়। আমাদের যেমন ইয়াংথাং ভ্যালিতে গেছিলাম, ওখানে 12,000 ফুট, আর যেখানে গুরুদাম্বার গেলাম 17,800 ফুট, কিন্তু এটা অতটা হাই অ্যালটিটিউডের নয়। ক্রমশ যত নিচে নামছি কানে তালা লেগে যাচ্ছে। পুরো ফ্রেশ ওয়েদার একদম। এই মাত্র রোদ্দুর উঠেছিল, এদিকে রোদ্দুর এখনো আছে, কিন্তু গুড়ি গুড়ি আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কি অদ্ভুত। তো আমরা চুংথাং থেকে 1 কিলোমিটার দূরে আছি। এই যে এই রাস্তাটা লাচেন চলে যাচ্ছে, আর এইটা হচ্ছে এতে গ্যাংটকের দিকে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে লাচুংয়ের দিকে। আমরা চুংথাংয়ে দাঁড়িয়ে আছি, এখানে হাওয়া চেক করছে। ভাস্করের গাড়িতে হাওয়া ছিল না একদম, তো ভাস্করের গাড়িতে হাওয়া ছিল না একদম। ওখানে একটা মানে চার্জার হাওয়া দেওয়ার মেশিন একটা হাওয়া দিয়েছিল, কিন্তু সব চার্জ মানে শেষ হয়ে গিয়েছিলো আমাদের গাড়িগুলো দিতে দিতে। ওর গাড়িটা হাফ চার্জ উঠেছিল, তা ও চার্জ মানে ও এবার হাওয়া দেবে, সেই জন্য দাঁড়িয়ে আছি আমরা। হাওয়া দিয়ে দিক, তারপর একটু পর গিয়ে ফুয়েল আপ করে নেবো, ফুল ট্যাঙ্ক করবো।
ফুল ট্যাঙ্ক করে তারপর আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমরাই হাওয়া দেওয়া হয়ে গেল, সবারই একটু একটু কম ছিল, একটু দেওয়া হলো, দিয়ে এবার বেরিয়েছি। এবার একটা ফুয়েল পাম্প থেকে সবার গাড়িগুলো ফুয়েল আপ করে নিতে হবে, সব ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। তো আমরা একটা ব্রিজের ওপর দিয়ে পার করছি। এই ব্রিজটার নাম হচ্ছে টিগুনা ব্রিজ, যেটা আমরা ক্রস করলাম ওটার নাম হচ্ছে টিগুনা ব্রিজ। আকাশ মেঘলা করে আসছে ক্রমশ। মানে এখানকার ওয়েদার কিছু বলা যায় না, মানে যখন তখন চেঞ্জ হয়ে যায়, যখন তখন যা খুশি হয়ে যায়। ওপরে অথচ রোদ্দুর আছে, এখানে মেঘ আছে। আর উপরেতে বেশিরভাগ জায়গাতেই মানে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নয়, সেই জন্যে বেশিরভাগ জায়গাতেই আমি ছবি তুলতে বা ভিডিও করতে কিছু পারিনি, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া ছিল বেশিরভাগ জায়গায়। এই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা। এবার আমরা নর্থ সিকিমের পারমিটটা এক জায়গায় জমা করব, করে দিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। কি হারে ল্যান্ডস্লাইড হয়েছে দেখো আগে। নর্থ সিকিম জায়গাটা খুবই ভালো, কিন্তু একটাই রিস্ক, ধস। মানে ধসের কারণে অর্ধেক রাস্তা সব খারাপ হয়ে গেছে, অর্ধেক কি অর্ধেকের বেশি। মানে লাচিনের দিকে তো প্রায় 80% রাস্তা সব খারাপ হয়ে গেছে, লাচুংয়ের দিকে তেমন কিছু খারাপ হয়নি। এইদিকে আবার যাচ্ছে, এইদিকে একটা দুটো ধস দেখতে পাচ্ছি যেখানে হয়েছিল ধস। এইখানে অবস্থাটা দেখো, ধস নেবে কি হয়ে গেছে। অবস্থাটা একবার দেখো সামনে
কি অবস্থা, পুরো উপর থেকে ধস নেবে, রাস্তা পুরো বন্ধ, এখান দিয়ে সব অফরোডিং করে সব যাচ্ছে। পুরো রাস্তাটায় ধস মানে ধস নেবে, পুরো রাস্তাটায় 12টা বেজে গেছে একদম, মনে করে খারাপ রাস্তা হয়ে গেছে একদম। প্রচুর তেজ হাওয়া চলছে বাইরে। এই দেখো গাইস, উপর থেকে ধস নেবে, কি হয়েছে, রাস্তাটা কোনো রকমের খুলে রেখেছে, মানে রাস্তার গায়ে সব জড়ো করে দিয়েছে বোধহয়, পিছনে পুরো ধস নেবে, রাস্তার 12টা বাজিয়ে দিয়েছে। নর্থ সিকিম যদি কেউ আসতে চাও, তাকে আগে অফরোডিং ভালো করে প্র্যাকটিস করে আসতে হবে। অফরোডিং না জানলে মানে খুব প্রবলেমে পড়বে। আর তোমাদের একটা বেস্ট একটা সাজেশান দিচ্ছি, যেটা হলো কোনো হিলি এরিয়া, মানে এই দার্জিলিং, নর্থ সিকিম, ইস্ট সিকিম, এইগুলো করার আগে অবশ্যই একবার নিজের এলাকার একবার পুরুলিয়া থেকে একবার ঘুরে আসবে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, তুমি একটু হলেও আন্দাজ পেয়ে যাবে যে কেমনভাবে গাড়ি চালাতে হয়। আমরা প্রথমে করেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, তো আমরা আছি এখন 4350 ফুট ওপরে। টুং ভ্যালিতে, টুং ভিলেজেতে আমাদের পারমিটগুলো সব যেগুলো আমরা করে গিয়েছিলাম ওখানে জমা নিল, আর বললো যে একটা করে ছবি তুলে নিতে। ছবিগুলো পরে যেখানে দিকচুতে যদি চেক করে ওগুলোকে দেখালেই হয়ে যায় বললো। তো চলো, আর কিছু কিছু জায়গায় ভিডিও ক্লিপ আমাদের নিতে মানে বারণ করা আছে, ওইগুলো আমরা অফ করে রেখেছি ওই জন্যে। রাস্তাটা একবার দেখো শুধু, পাহাড়ের বুক চিরে আমরা বেরিয়ে যাচ্ছি। তার মানে সকাল থেকে আমরা প্রায় এখানে 4300, মানে সকাল থেকে প্রায় তোমার 8000 ফিট মতন নিচে নেমে পড়েছি, মানে অতটা অ্যালটিটিউড থেকে এই অ্যালটিটিউডে চলে এসেছি। এবার খাড়াই ঢালে উঠছি, ফার্স্ট গিয়ার দিতে হবে আমার গাড়িতে, নাহলে হবে না। ও বাবা, কি অপূর্ব দৃশ্য। ছোট্ট ছোট্ট রাস্তা, ওই যে আমাদের সব যাচ্ছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি।
এইদিকের রাস্তাগুলো আমাদের পাড়ার রাস্তার মতন চওড়া। আবার সূর্য দেবতার দেখা পাওয়া গেছে এই পাহাড়টা ঘুরতেই। আগেতে খুব মেঘ করেছিল, আবার সূর্য দেবতার দেখা পাওয়া গেছে, কিন্তু কোনো ভরসা নেই। পাহাড়ের ওয়েদার কখন কি হয় কেউ বলতে পারে না। কেমন আচমকা সন্ধ্যা নেমে গেল দেখো। 15 মিনিটও হয় না ক্যামেরাটা বন্ধ করেছি, 15 মিনিট মতন হয়েছে, তার মধ্যেই কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। যতক্ষণ চোখের আলো আছে ব্লগটা কন্টিনিউ করব, তারপর বন্ধ করব, কারণ তোমরা কিছু বুঝতে পারবে না এইসব রাস্তায়, আর প্রচুর অফরোড আছে। সামনের লরিটা প্রচুর ধোঁয়া কাটাচ্ছে। চলো এদেরকে আগে পার করি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। সামনে অফরোডটা শুধু দেখো কি অবস্থা, রাস্তা নেই, লরিটা যাচ্ছে করে দেখো শুধু। বাপরে কাদায় ভর্তি। এখানে বিআরও কন্ট্রোল করে এইসব রাস্তা তৈরি করা, সমস্ত কিছু মেনটেন করা, সমস্ত কিছু। কারণ তারা না থাকলে এই রাস্তাও থাকবে না। তাদের খুব তৎপর। ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে বিআরও কাজ করে। বাপরে বাপরে, কি কাদা কি কাদা। দই কাদা যাকে বলে, দই কাদা। একটা ধস নেমেছিল এই রিসেন্ট। বাপরে বাপ রাস্তা। ধস নেমে পুরো 12টা বাজিয়ে দিয়েছে রাস্তার একদম। তারপর কাদা, ঠান্ডা জল, সব কিছুই আছে। ধুলোয় ধুলোময় করে দিয়েছে গোটা রাস্তাটা। এবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে।
ভাস্কররা আমাদের জন্য দাঁড়িয়েছিল। রে বাবরে, কি অবস্থা! আবার ভালো রাস্তা পেয়ে গেছি আমরা। বৃষ্টি এসে গেছে টিপ টিপ করে, ওই জন্য আমি ব্লগটা এখন কন্টিনিউ করতে পারছি না। তো বৃষ্টি থামলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি চা খেতে, এই পিছন দিকে সব আছে। তো চা খাচ্ছি, অনেক দূর এসেছি এখনও। গ্যাংটক প্রায় 70-80 কিলোমিটার, আরও বেশি হবে, প্রায় 100 কিলোমিটার মতন বাকি আছে। কিছু রাস্তা দিয়ে যাবো, একটু ঘুর রাস্তা, তো যেতে আমাদের রাত্রি হয়ে যাবে। তো চলো চা খাই। আর এখানে বৃষ্টি পড়েই যাচ্ছে, সেই জন্য আর ফোনটা লাগাইনি আর, কারণ আমার ফোন তো ওয়াটারপ্রুফ না, সেই জন্য লাগাইনি আর। তো চলো একবারে গ্যাংটকে গিয়ে তোমাদের সাথে কথা হবে। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম গ্যাংটক। আমরা কালকে এই হোটেলে আসতে করতে মোটামুটি রাত 12টা বেজে গিয়েছিল, সেই জন্যে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ফোনে চার্জও ছিল না। তো কালকের ভিডিওটা আজকে সকালে এন্ড করছি। আজকে সকালবেলা থেকে যে ভিডিওটা শুরু হবে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, যেটা হচ্ছে গ্যাংটক থেকে বাড়ি যাব সেই ব্লগটা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।